আমাদের সঙ্গে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। কাজী রিয়াজুল হক, আপনাদের যে প্রতিবেদন সেখানেই আমরা দেখলাম যে সিরাজউদ্দৌলা তিনি যেই ধরনের তার ট্র্যাক রেকর্ড, তাতে আসলে এই দায়িত্বে থাকাটাই একটা প্রশ্নবোধক এবং কিভাবে এই নিয়োগগুলি হয়। ফলে এইটা নিয়ে আপনাদের অবজারভেশন এবং মানে মানে যেই ধরনের ওভারসাইট মেকানিজম থাকা দরকার সেইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, না সেটা তো মানে ঘটনা তো অনেকদিন আগের থেকেই। যেমন আমাদের তথ্য মতে ২০০১ সালে সিরাজউদ্দৌলা এই মাদ্রাসাতে জয়েন করে এবং এর আগেও আমার প্রশ্ন হচ্ছে তার আগেও তার নামে অভিযোগ ছিল এবং এটাও ছিল যে এর আগে সে শাস্তিও পেয়েছে, আদালত থেকে তার নামে তার শাস্তি হয়েছে। তো এই জাতীয় একটি লোক, আপনি যে প্রশ্নটি করেছিলেন, এই জাতীয় একটি লোক নিয়োগ পেল কী করে, সেটা নিশ্চয়ই খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। কারণ একটা প্রতিষ্ঠানের, এটা একটা কলেজ লেভেলের প্রতিষ্ঠান মাদ্রাসা, সো এই জাতীয় একটি প্রতিষ্ঠানের, বড় প্রতিষ্ঠানই আমি বলবো, আমি দেখিনি, তবে স্ট্রাকচার দেখে যেটা বোঝা গেল যে একটা বড় প্রতিষ্ঠান, এবং আমাদের তদন্ত কমিটি যেটা বলেছে যে এত বড় একটা প্রতিষ্ঠানে এই পদে নিয়োগের আগে তার অতীত বৃত্তান্তগুলো তো দেখতে হবে, তার পুলিশ রেকর্ড কী আছে সেটাও তো দেখতে হবে। তো সে তো ওই নোয়াখালীতেই ছিল, ওই ফেনীতেই ছিল আর একটা জায়গায়, তো সেগুলো না দেখে কীভাবে নিয়োগ দেওয়া হলো এটা আমাদের খতিয়ে দেখা উচিত। কারাই নিয়োগের সাথে জড়িত ছিল, কীভাবে নিয়োগটা পেলো সেটা নিশ্চয়ই দেখার দরকার আছে। কারণ ও যদি নিয়োগ এখানে না পেত, এবং তারপরে আরও একটু বলি না, তারপর এটা বলি যে নিয়োগ পেল, নিয়োগ পাওয়ার পরে যখন সেখানে কাজ করতে লাগলো, দেখা গেছে যে সে শুধুমাত্র এই মাদ্রাসার কাজ, সে আবার অনেক ধরনের কাজ করে। সে ব্যবসা করে, সে ডেভেলপারের ব্যবসা করে, ডেভেলপার হিসেবে কাজ করে, এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানির অনেকগুলো অভিযোগ এখানে আসার পরে এই মাদ্রাসাতেই হয়েছে। তো এই মাদ্রাসাগুলোর অনেক অভিযোগ অনেকে সরাসরি শিক্ষকের বিরুদ্ধে করতে পারেনি, সাহস পায়নি, কারণ করলে তার বিপদ হতে পারে। কিন্তু আপনাদের প্রতিবেদনে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, বলা আছে যে এখানে অধ্যক্ষের কক্ষে একজনের বেশি ছাত্র ঢুকতে পারবে না। দ্যাট ইজ হোয়াট দে সেড। তারা পরিষ্কার করে বলেছে, শুধু এইটাই না, অধ্যক্ষর কক্ষ যেভাবে সাজানো আছে, যেভাবে বেড দিয়ে, যেভাবে সোফা টোফা দিয়ে সাজানো হয়েছে, যে আমরা তো অনেক জায়গায় যাই, এটা খুব কদাচিৎ দেখা যায় এত সজ্জিত তার অধ্যক্ষের কক্ষ। আমি উইথ ডিউ রেসপেক্ট, যে শিক্ষকদের আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার অর্থ না যে শিক্ষকদের একটা গর্জিয়াস লাইফ লিড করুক ইভেন ইনসাইড দ্য অফিস। তো এটা আমরা প্রত্যাশা করি না। তার রুমটা এমনভাবে রাখা, এমন জায়গায় রাখা হয়েছে, এবং সেখানে একজনের বেশি কাউকে যেতে দেয়া হতো না। তো যখন নুসরত ওখানে গিয়েছিল, তখন নুসরতের সাথে তার যে লোকেরা ছিল বা বান্ধবীরা ছিল, তাদেরকে যেতে দেয়া হয়নি। তো এখন তো নুসরতকে যদি ডাকে প্রিন্সিপাল, তবে তাকে তো যেতেই হবে। আমরা তো সবাই ছাত্র ছিলাম, তাই না? যে কারণ আমার অপরাধের জন্য কারুক ডাকুক, বা অন্য কোনো প্রসঙ্গে আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য বা আমার সহযোগিতার জন্য ডাকুক। তো সেখানে নুসরতের সাথে কাউকে যেতে দেওয়া হয়নি, নুসরত ওখানে গিয়েছে, এবং তারপর নুসরতের সাথে যে শ্লীলতাহানির যে সে ব্যবহারটা সে করেছে, এটা কিন্তু নুসরত সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তার প্রতিবাদ করেছে। তো এই যে জিনিসগুলো সব জানাজানি হয়ে গেছে তখনই, এবং তারপর নুসরতের মা ওখানে গিয়েছে, তার সাথে বচসা হয়েছে, এবং তাদের সাথে মোটামুটিভাবে শারীরিকভাবে, নুসরতের যেটা শুনেছি যে নুসরতের মা সেখানে যে তাকে করেছে, তাকে শাসন করেছে, মানে তাকে বকাবকি করেছে, এবং তার নাকি ব্যত্রাঘাত করেছে। তো এত ঘটনা ঘটে গেল, কিন্তু তারপরে দেখলাম আমরা নুসরতের এই অপরাধের কারণে ওখানে কেমন একটা সাড়া জাগলো না, ওখানে একটা গ্রুপ হয়ে গেল। মানে এই লোকটা ওখানে বেশি রাজনীতি করছেন, ওখানে শিক্ষক আছে তার দলে, কিছু অসৎ ছাত্রী আছে তার দলে, অসৎ শিক্ষক আছে তার দলে, এবং সেখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তার আছে, যে কারণে সেই কাজটা করতে পেরেছে বলে মনে করা হয়েছে।